গ্রামেও বাড়ছে করোনা রোগী। রাজশাহী ও খুলনা অঞ্চলে একদিনে ৩৩ জনের মৃত্যু। আগস্টে মিলবে ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা। ট্রায়ালের অনুমোদন দেশীয় বঙ্গভ্যাক্সের। বোট ক্লাবে প্রবেশের ১.৫ ঘন্টা পর অচেতন পরিমণি বের হয়ে আসেন কস্টিউম ডিজাইনার জিমির সহায়তায়। উত্তরায় অমির অফিস থেকে শতাধিক পাসপোর্ট জব্দ। কোটি টাকা ঋণ নিলেও সার্ভিস চার্জ ২০,০০০ টাকার বেশি নেওয়া যাবে না। ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা, কমবে গ্রাহক ভোগান্তি। এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা ফরিদপুরের ভাঙা গোল চত্বর। ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমের ২০ জেলায় পৌঁছানো যাবে দ্রুত। পদ্মা সেতু চালু হলে আসবে বৈপ্লবিক পরিবর্তন। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। শহর ছাড়িয়ে গ্রামেও বাড়ছে করোনা রোগী। রাজশাহী ও খুলনা অঞ্চলের হাসপাতালগুলোতে যে রোগী ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই গ্রামাঞ্চলের। এই দুই বিভাগে সবশেষ ২৪ ঘন্টায় আরও ৩৩ জন মারা গেছেন। সংক্রমণ বাড়তে থাকায় অনেক হাসপাতালে স্বাস্থ্যকর্মী বাড়িয়ে চলছে সেবা। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। করোনা সংক্রমণ শহর ছাড়িয়ে এখন গ্রামেও হানা দিয়েছে। প্রতি ঘন্টাতেই হাসপাতালে বাড়ছে রোগী আসার সংখ্যা, যার বেশিরভাগই গ্রামের। আর এতেই ভাবনা বাড়ছে। সংক্রমণের হটস্পট রাজশাহী মেডিকেলে বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৬ ঘন্টায় ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। ২৪ ঘন্টায় অর্ধশত রোগী ভর্তি হয়। রোগীর সংখ্যা ৩৫০। শনাক্ত হার ৪৩.৪৩%। এখানকার করোনা ইউনিটে শেষ ২৪ ঘন্টায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৫ জন করোনায় ও ৮ জন উপসর্গ নিয়ে মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২ সপ্তাহে ১৫০ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর ৫৬, চাঁপাইনবাবগঞ্জে ৬৯ জন ও বাকিরা নওগাঁ, নাটোর ও পাবনা সহ অন্যান্য জেলার। 30-40% রোগী কিন্তু বিভিন্ন একটু লোয়ার ইনকাম গ্রুপ, এবং এরা যে বিভিন্ন গ্রাম থেকেও আসতেছে, শহরের মধ্যেও যারা আছে তারাও আসতেছে। যারা লোয়ার ইনকাম গ্রুপের সংখ্যাটা একটু আমার কাছে মনে হচ্ছে দিনে দিনে একটু বাড়ছে। রাজশাহী ছাড়াও সংক্রমণের ঊর্ধ্বগতি খুলনা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, সাতক্ষীরায়। ঝুঁকি বাড়ছে সীমান্তবর্তী ঠাকুরগাঁও, দিনাজপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও কুড়িগ্রামে। চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি ৫৩% উপরে শনাক্তের হার। এদিকে লকডাউন না মানায় খুলনার পাইকগাছায় অভিনব উদ্যোগ নিয়েছে প্রশাসন। মাস্ক না পরে ঘুরে বেড়ালেই জরিমানা হিসেবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। আর এতেই কারো কারো শরীরে মিলছে করোনা ভাইরাসের উপস্থিতি। খুলনায় একদিনে করোনায় ৫ ও উপসর্গে ৪ জনের মৃত্যু হয়। নতুন করে আক্রান্ত ১৪৯ জন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে ঠাঁই মিলছে না অনেকের। সাপোর্টিং স্টাফ আরও কিছু বেশি থাকলে রোগীদের সার্ভিস দেওয়া আমাদের জন্য আরও বেশি সুবিধাজনক হতো। লকডাউনেও লাগাম টানা যাচ্ছে না যশোরে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনে করোনায় মারা গেছে ৫ জন, নতুন করে শনাক্ত ২০৪ জন। করোনা রোগীদের ভর্তি নিয়ে জটিলতার অভিযোগ সাধারণ মানুষের। আর কতক্ষণ অপেক্ষা করলে করোনার রিপোর্ট পাবো বা তাকে ভর্তি করতে পারবো, এটা নিয়ে আমরা সন্দিহান। সাতক্ষীরায় শহর ছাড়িয়ে গ্রামেগঞ্জের ঘরে ঘরে এখন সর্দি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে। দফায় দফায় লকডাউনের পরও ঊর্ধ্বগতির সূচক কোনোভাবেই নামছে না। গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনের মতো সংক্রমণ হার অর্ধেকের উপরে। বাইরে থেকে যে রোগীগুলো আসছে সে রোগী রাখার জায়গা নাই এখানে। ভারতীয় ডেল্টা ধরনের সংক্রমণ পাওয়ার পর থেকেই উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে চট্টগ্রামে। গত ২৪ ঘন্টায় জেলাটিতে ৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১০৭ জন। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে নানা আশ্বাসের কথা শোনা গেলেও বাস্তবতা হলো এই মুহূর্তে থমকে আছে দেশের ভ্যাকসিনেশন কার্যক্রম। হাতে পাওয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ। প্রায় ১১ লাখ সিনোফার্মের টিকা জমে আছে ফ্রিজে। ডাইলিউটের অভাবে দেয়া যাচ্ছে না ১ লাখের বেশি ফাইজারের টিকা। তবে সবচেয়ে বড় সমস্যা, হাতে নেই টিকার বড় কোনো চালান। অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনার খেসারতেই এমন অবস্থা মনে করেন বিশেষজ্ঞরা। অলস পড়ে আছে করোনার টিকা কেন্দ্রগুলো। মহামারী মোকাবিলায় ঢাকঢোল পিটিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করলেও এখন পরিস্থিতি পুরোটাই উল্টো। প্রায় ১৪.৫ লাখ মানুষের অনিশ্চিত অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ। হাতে আছে মাত্র ২-১ লাখ ডোজ, সেই কার্যক্রমও মন্থর। ২ দফায় সিনোফার্মের ১১ লাখ ভ্যাকসিন পেলেও গতি নেই সেই ভ্যাকসিন প্রয়োগে। আবার সংখ্যায় কম হলেও বিশেষ হিমাগারে মজুদ আছে ফাইজারের ১ লাখের বেশি টিকা। অথচ ডাইলাইটের অভাবে সেটাও প্রয়োগ সম্ভব হচ্ছে না।
বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিনের শুরুটা ভালো হলেও মাঝপথে এসে খেই হারিয়েছে বাংলাদেশ, আর পরিকল্পনার অভাবকেই এজন্য দুষছেন তারা। আমরা যদি বড় চালানটি একসঙ্গে পেয়ে যাই তাহলে যেটি হবে, মানুষের যে উৎসাহটি আছে, 15 লাখ বা কাছাকাছি সংখ্যক মানুষ কিন্তু এখনও প্রথম ডোজের অপেক্ষায় আছে। আমরা যখন সারা বাংলাদেশে হিসাব নিকাশ করে এই টিকাটি পৌঁছে দেব এবং মানুষ যখন টিকা নিতে শুরু করবেন, এবং এটি অব্যাহতভাবে কিন্তু প্রক্রিয়াটি চলতে থাকবে, কারণ আমরা চাই যে এই প্রক্রিয়াটি চলমান থাকুক। স্বাস্থ্য অধিদপ্তরের কথা মতো এই সময়ে একমাত্র ভরসা চীনের টিকা। 1.5 কোটি ডোজের চুক্তির কথা বলা হলেও কবে নাগাদ সেই টিকা হাতে আসবে তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি তারা। আমাদের এই ভ্যাকসিন আলোচনায় 3খানা ভ্যাকসিনের নাম বললে মনে হতে পারে যে অনেক কিছু আলাপ হতেছে, কিন্তু আসলে রিয়ালিটিটা হলো একটা 17 কোটি মানুষের দেশে 60 লক্ষ বা 70 লক্ষ মানুষকে ভ্যাকসিনেট করা হয়েছে, এবং আপনার হাতে আর 10 লক্ষ ডোজ আছে 3টি ভ্যাকসিন মিলিয়ে। তাও এছাড়া রাশিয়ার স্পুটনিক ভি কিংবা বেলজিয়ামের জনসনের টিকা সরকার জরুরি ব্যবহারের অনুমতি দিলেও এসব টিকা দেখা মিলবে কবে সে নিয়েও আপাতত কোনো আশার বাণী নেই। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে জট খুলল গ্লোব বায়োটেকের তৈরি বঙ্গোভ্যাক্সের। মানবদেহে প্রয়োগের নৈতিক অনুমোদন চাওয়ার 5 মাস পর সাড়া মিলেছে বিএমআরসির। বুধবার প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয়, মানবদেহে প্রয়োগের আগে শিম্পাঞ্জির শরীরে প্রয়োগের শর্ত দিয়েই সিদ্ধান্ত হয়েছে গ্লোবের বিষয়। শর্ত মেনেই প্রক্রিয়া শুরুর কথা ভাবছে গ্লোব। সেক্ষেত্রে সময় এবং অর্থ দুটোরই ব্যয় বাড়বে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। অপেক্ষার পালা শেষ। দেশে তৈরি করোনা প্রতিরোধের প্রথম ভ্যাকসিন গ্লোব বায়োটেকের বঙ্গোভ্যাক্স মানবদেহে প্রয়োগের নৈতিক অনুমোদনের আবেদনের প্রায় 5 মাস পরে সাড়া দিল বিএমআরসি। আপাতত শর্ত সাপেক্ষে অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। সে অনুসারে মানবদেহে প্রয়োগের আগে প্রয়োগ করতে হবে শিম্পাঞ্জির দেহে। কতগুলো নিয়ম অবশ্যই পালন করতে হবে, যেমন ফেজ 1 ট্রায়ালের আগে বানর বা শিম্পাঞ্জির উপর পরীক্ষা করতে হবে, অর্থাৎ এটা বিএমআরসির একটা নিয়ম। এই নিয়ম নীতি মেনে করলে পারে আমরা অনুমোদন দিতে পারবো। আমরা প্রত্যেক সিআরওকে অচিরেই চিঠি দিয়ে এটা জানিয়ে দেব। এই মুহূর্তে জমে থাকা বরফ গলেছে, তাতেই খুশি গ্লোব। তবে দেশের মধ্যে এই পরীক্ষা সম্ভব নয়, তাই যেতে হবে অন্য দেশে। বাড়তি খরচ হবে $1 থেকে $1.5 মিলিয়ন, আর লাগবেও প্রায় অতিরিক্ত 2 মাস। ভ্যাকসিনের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ভ্যাকসিন যে প্রথম অ্যান্টিবডি হয়, অ্যান্টিবডি বড় জিনিস না। ভ্যাকসিনের মেইন হলো যে অ্যান্টিবডির পরে মেমোরি সেল হয়েছে কিনা। মেমোরি সেল, এই মেমোরি সেলটা আপনার ইম্পর্টেন্ট। যেটা মেমোরি সেল যদি না হয়, যে ভ্যাকসিন ডাবল ভ্যাকসিন নেওয়ার পরও কিন্তু তার করোনা হবে যদি তার মেমোরি সেল না হয়। তবে সিনথেটিক ভ্যাকসিন হওয়ায় বঙ্গোভ্যাক্স তৈরিতে সময় লাগবে না। প্রতি মাসে গ্লোবের উৎপাদন সক্ষমতা কোটি ডোজ। খরচ পড়বে ডোজ প্রতি $10। যে আমরা $10-12 ভিতরে পারবো দেশের লোক, বাংলাদেশের জন্য। আর ইন্টারন্যাশনাল ধরেন মডার্না বিক্রি করে $38-40 ডাবল ডোজ, ওদের তো সিঙ্গেল না। তো সেক্ষেত্রে তো ওদের $70 পড়ে। আমরা সেক্ষেত্রে আমরা যদি $20 ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করি বা $30 বিক্রি করি, এটা আমাদের তাও কম। দেশে তৈরি প্রথম এই ভ্যাকসিন 1 ডোজেই করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরিতে সক্ষম। এই ভ্যাকসিন ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও সমান কার্যকর বলে জানিয়েছে গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করেই বঙ্গোভ্যাক্স ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেবে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, কোভ্যাক্সের মাধ্যমে আগামী আগস্ট মাসে অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ টিকা পাওয়ার কথা রয়েছে। আমাদের লোকাল যে কোম্পানিগুলো আছে তাদেরকে অবশ্যই আমরা সহযোগিতা করতে চাই। যে প্রোটোকলগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেই প্রোটোকলগুলো কমপ্লিট না করে আসলে আপনি কখনোই টিকা দিতে পারবেন না, কারণ আমরা আমাদের মানুষকে তো ঝুঁকিতে ফেলতে পারবো না। কাজেই আমাদের সেই ট্রায়ালগুলো যদি কমপ্লিট করে আসে এবং সেগুলো যদি অ্যাকসেপ্টেড হয় সঠিক যারা সংস্থা আছে তাদের মাধ্যমে, তখনই তারা হিউম্যান ট্রায়ালের অনুমোদন পাবে। তার আগে তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। অগাস্ট মাসে 10 লক্ষ অ্যাস্ট্রাজেনিকা টিকা, কোভ্যাক্স টিকা আমরা পাবো। সেই চিঠি আমাদেরকে দিয়েছে, আমরা পেয়েছি। বোট ক্লাবে অচেতন হয়ে পড়েছিলেন চিত্রনায়িকা পরিমণি।
কস্টিউম ডিজাইনার জিমির সহায়তায় সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। বোট ক্লাবের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্য। এদিকে রাজধানীর উত্তরায় অমির অফিস থেকে শতাধিক পাসপোর্ট জব্দ করেছে পুলিশ। 9 জুন রাত 12:22 ঢাকা বোট ক্লাবের সামনে এসে দাঁড়ায় একটি কালো রঙের প্রাইভেট কার। নামতে দেখা যায় চিত্রনায়িকা পরিমণি, অমি ও জিমিকে। একটু পর গাড়ি থেকে নামেন বনি। এর পেছনে ছিল সাদা রঙের আরেকটি গাড়ি। গাড়ি থেকে নেমে ক্লাবের রিসিপশন অতিক্রম করে তাদের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। 1.5 ঘন্টা পর পরিমণিকে অচেতন অবস্থায় কোলে নিয়ে বের হতে দেখা যায় জিমি ও এক নিরাপত্তা কর্মীকে। ক্লাবে কালো রঙের গাড়িতে এলেও বাইরে এসে সাদা রঙের একটি প্রাইভেট কারে উঠতে দেখা যায় তাদের। সেখান থেকে 3:22 বনানী থানায় আসেন পরিমণি। প্রবেশ করেন ডিউটি অফিসারের কক্ষে। কিছুক্ষণ পর সেখান থেকেও বেরিয়ে যান তারা। পুলিশ সেখান থেকে অচেতন পরিমণিকে এভারকেয়ার হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকের পরীর মামলায় গ্রেফতার অমির অফিসে অভিযান চালিয়েছে সাভার থানা পুলিশ। উত্তরা 3 নম্বর সেক্টরের একটি ভবনে অভিযান চালিয়ে 132টি পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বিদায়ী সেনাপ্রধান কর্নেল আজিজ আহমেদের জন্য রীতি অনুযায়ী কর্নেল কমান্ড্যান্টের বিদায় অনুষ্ঠান চলছে চট্টগ্রাম সেনানিবাসে। সেখানে আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কমল। ধন্যবাদ। চরম আবেগঘন সময় অতিবাহিত করছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এই 16তম সেনাপ্রধান আগামী 24 জুন কিন্তু তার দায়িত্ব স্থানান্তর করতে যাচ্ছেন। তার আগে রীতি অনুযায়ী বাংলাদেশের যে সেনানিবাসগুলো রয়েছে সেখান থেকে তিনি বিদায়ী সালাম গ্রহণ করছেন। তারই অংশ হিসেবে আজকে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং সাথে রয়েছে আর্টিলারি সেন্টারের তিনি কর্নেল কমান্ডেন্ট হিসেবে তিনি বিদায় নিতে আসছেন। আপনি জানেন যে সেনাপ্রধান হলো কিন্তু তিনি চট্টগ্রামের আর্টিলারি সেন্টার এবং একই সাথে ইভিআরস অর্থাৎ ইস্ট বেঙ্গল কোম্পানির কিন্তু তিনি কমান্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তারই অংশ হিসেবে যে রীতি সেনাপ্রধান হিসেবে যে রীতি অর্থাৎ আগামী 24 জুন যে তিনি দায়িত্ব স্থানান্তর করবেন তার আগে তিনি যেসব দায়িত্বে ছিলেন সেখান থেকে তিনি বিদায়ী সেলুট নেবেন। সেই বিদায়ী সেলুট হিসেবে চট্টগ্রাম সেনায় তার অনুষ্ঠানটি চলছে। তিনি কিছুক্ষণ আগে তার বিদায়ী কুচকাওয়াজ পরিদর্শন করেছেন। এখন তিনি আবেগঘন একটি বক্তব্য রাখছেন। অর্থাৎ তিনি বলছেন তাদের সেনাপ্রধান হিসেবে তাদের দায়িত্ব পালনের সময় তিনি যেসব ভূমিকা রেখেছিলেন সেটি যেমন তিনি বর্ণনা করে যাচ্ছেন, ঠিক একই সাথে তিনি দায়িত্ব পালনের সময় যিনি সেনা কর্মকর্তা তার সদস্যদের তিনি যে সমর্থন পেয়েছেন তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আসলে একটি যেটি বলা হচ্ছিল রীতি অনুযায়ী হচ্ছে সেনাপ্রধান যখন বিদায় নেন অর্থাৎ তিনি আগামী 24 জুন দায়িত্ব হস্তান্তর করবেন এর 16তম সেনাপ্রধান, ঠিক তার আগে তিনি তার অধীনস্থ তিনি যেসব সেনানিবাসে দায়িত্ব পালন করেছেন সেখানে গিয়ে তিনি বিদায় ছিলেন। আমরা যেহেতু আজকে সকালে তিনি কক্সবাজারে গিয়ে রামু ক্যান্টনমেন্ট থেকে বিদায় নিয়ে এসে আনুষ্ঠানিক যে বিদায় সেটি নিয়ে আসছেন এবং এখন তিনি বিদায় নিচ্ছেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং একই সাথে হচ্ছে আর্টিলারি সেন্টার। কারণ এই দুটি স্থানে দুটি যে সেনাকর্মী যে সংস্থা তাদের কিন্তু তিনি কমান্ডেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন। সে অনুযায়ী এখানে রীতি রয়েছে তাকে সেখান থেকে আনুষ্ঠানিক বিদায় নিতে হবে। আমরা আসলে একটি আবেগঘন সময় অতিবাহিত করে যাচ্ছেন এই সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বাংলাদেশের 16তম সেনাপ্রধান। তিনি আগামী 24 জানুয়ারির দায়িত্ব পালন শেষে তিনি বিদায়ী অর্থাৎ তিনি অবসরে যাবেন। ঠিক তার আগে অর্থাৎ রীতি অনুযায়ী সেনাবাহিনীর যে রীতি সেই রীতি অনুযায়ী তাকে কিন্তু তার সব কর্ম যেখানে দায়িত্ব পালন করছেন সেখান থেকে তাকে বিদায় নিতে। আমরা দেখি আজকে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কোম্পানি এবং আর্টিলারি সেন্টারে কর্নেল কমান্ডেন্ট হিসেবে তিনি যে বিদায়ী কুচকাওয়াজ পরিদর্শন করেছেন, বিদায়ী সালামটি গ্রহণ করছেন, তার যে অংশ তার যে আয়োজন সেই আয়োজনে কিন্তু ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। একটি আবেগঘন অনুষ্ঠান বলা চলে যে সেনাপ্রধান তিনি বিদায়ী যে কার্যক্রম চলছে তার একটি আবেগঘন আয়োজন চলছে এই চট্টগ্রাম সেনানিবাসে এবং যেখানে তিনি কর্নেল কমান্ডেন্ট হিসেবে তিনি ইভিআরস ইস্ট বেঙ্গল কোম্পানি এবং একই সাথে আর্টিলারি সেন্টারে তিনি আজকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে 16তম সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী 24 জুন দায়িত্ব হস্তান্তর করবেন, তার অংশ হিসেবে তার কর্মস্থলগুলিতে তিনি বিদায় নিচ্ছেন আনুষ্ঠানিক বিদায় তার সর্বশেষ। চট্টগ্রাম সেনানিবাস থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। ঢাকা বাওয়া ভাঙা সুপার এক্সপ্রেসওয়ের ভাঙা গোল চত্বর মহাসড়ক যোগাযোগে যোগ করেছে নতুন মাত্রা। অসাধারণ নান্দনিক দেশের প্রথম এই এক্সপ্রেসওয়েতে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই চলে যাওয়া যাবে দ্রুত গতিতে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। স্বপ্নের পদ্মা সেতু ঘিরে দুই পাশে 55 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম সুপার এক্সপ্রেসওয়ে। সড়কটির নান্দনিকতার চমৎকার এক নিদর্শন ফরিদপুরের ভাঙা মোড়। যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচন করেছে এটি।
প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েটি গত বছরের 12 মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। 4 লেনের এই সড়কের দুই পাশে দুটো সার্ভিস লেন করা হয়েছে। এই সার্ভিস লেন দিয়ে ধীরগতির যানবাহন চলাচল করছে। এখানে ওঠানামার জন্য কিছু নির্দিষ্ট পয়েন্ট রাখা হয়েছে। যাতায়াতের সুফলের পাশাপাশি সড়কটির আধুনিক নির্মাণ শৈলীতে মুগ্ধ যাতায়াতকারীরা। জায়গাটার নাম ভাঙা, কিন্তু এসে দেখি কিন্তু আশ্চর্যের বিষয় এটা ভাঙা না। তো এখানে এসে দেখতে মনে চায় যে আসলে জিনিসটা কত সুন্দর করছে। ভাঙ্গার 4 রাস্তার মোড়, এখন আর সেই ভাঙ্গা নাই, এখন হলো অনেক উন্নত হয়ে গেছে। এইখানের একটা যে ফিলিংস, আমার মনে হইতেছে আমি কোনো ইউরোপ কান্ট্রিতে দাঁড়ানো। মন খারাপ থাকলে খুব ভালো হয়েছে, এই জন্য এখানে বারবার আসি ঘুরতে। এই এক্সপ্রেসওয়ে নির্ধারিত সময়সীমার 3 মাস আগেই নির্মাণ কাজ সম্পন্ন করে। এক্সপ্রেসওয়েতে 5টি ফ্লাইওভার, 4টি রেলওয়ে ওভারব্রিজ এবং 4টি বড় সেতু রয়েছে। পদ্মা সেতু চালু হলে ভাঙা থেকে মাত্র 1 ঘন্টায় রাজধানীতে পৌঁছে যাবেন। খুলনা থেকে পদ্মা ব্রিজ উদ্বোধন হয়ে গেলে 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে ঢাকায় যেতে পারবো। দক্ষিণবঙ্গের মানুষের যে অর্থনৈতিক অবস্থা এবং জীবনযাত্রার মান, সেটার ব্যাপক পরিবর্তন হয়েছে। 4 দিক থেকে 4টি করে আলাদা সড়ক বেরিয়ে আসায় এক দিক থেকে অন্য দিকের সড়কে যাওয়া সহজ। 16টি পথের মিলন মেলায় পরিণত হয়েছে ভাঙা চত্বর। এখান থেকে অন্তত 20টি জেলায় যাতায়াত সম্ভব। ফরিদপুরের ভাঙা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। আবারও রাজধানীর জলাবদ্ধতার জন্য একে অপরের ওপর দায় চাপানো হচ্ছে। সকালে মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকা পরিদর্শন করে উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের দাবি, চলমান উন্নয়ন প্রকল্পের কারণেই এখনকার জলাবদ্ধতা। তবে প্রকল্প শুরু হওয়ার আগে থেকেই মিরপুরে জলাবদ্ধতার সমস্যা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃষ্টি হলেই নগরীর রাস্তায় কোথাও হাঁটু, কোথাও বা কোমর সমান পানি। এমন জলাবদ্ধতার চিত্র মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকার। জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 103টি স্থানকে চিহ্নিত করেছে। এর মধ্যে 6টি হটস্পটের কাজীপাড়া এলাকায় বুধবার সকালে পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। তিনি দাবি করেন, চলমান উন্নয়ন প্রকল্পের কাজের কারণে বৃষ্টি হলে এসব এলাকার ড্রেন দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। মেট্রো রেলকে যেই জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে, যেখান দিয়ে মেট্রো রেল যাবে তাদের দায়িত্ব, তাদেরকেও কিন্তু সেই ধরনের রেসপন্সিবিলিটি নিতে হবে। শুধু একলা আমাদের নিতে হবে না, আমাদের সকলকে নিতে হবে। এই ড্রেন আমি পুরা ক্লিন এবং পরিষ্কার দেখতে চাই। রাস্তার দুই পারে এই এলাকার জনগণকে আমরা স্বস্তি দিতে চাই। এই অভিযোগ নাকচ করে মিরপুরে জলাবদ্ধতা অনেক পুরনো সমস্যা বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুধু মেট্রো রেলের জন্য নয়, এটা আমি ঢাকায় আসছি 1980 সালে, তখন থেকে আমি দেখছি এখানে এই জায়গাটাই নিচু পানি জমে থাকে। এখন যে কাজটা আপনারা দেখছেন, এই কাজটা কিন্তু ওয়াসা করেছে ডিভিডিসি করেছে। এরা কাজটা এখন শেষ করে নাই, তারা মেনটেন করে নাই। এখন ওয়াসার কাজটা চলে গেছে সিটি কর্পোরেশনে। এখন এই কাজটা সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে এই কাজটা শেষ করা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সময় নগর কর্তৃপক্ষ নানা আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে আসছে। একই সঙ্গে আছে ওয়াসা, তিতাস সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ের অভাব। আর এসব কারণে জলজট সমস্যার নিরসন হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক থেকে কোটি টাকা ঋণ নিলেও সার্ভিস চার্জ 20,000 টাকার বেশি নেওয়া যাবে না। ব্যাংকগুলোকে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি বলছে, নির্ধারিত ফিতে গ্রাহক সেবা নিশ্চিত করতে তদারকি করা হবে। এতে গ্রাহক ভোগান্তি কমবে বলে মনে করছেন খোদ ব্যাংক কর্মকর্তারাই। ঋণ নিয়ে অতিরিক্ত সুদ গুনে আসছেন এমন গ্রাহকের সংখ্যা অসংখ্য। এতদিন কেউ 1 কোটি টাকা ঋণ নিলে সার্ভিস চার্জ ও ভ্যাট হিসেবে 2 লাখ টাকা কেটে রেখে তাকে দেয়া হতো 98 লাখ টাকা, কিন্তু তাকে সুদ গুনতে হতো 1 কোটি টাকার ওপর। ব্যাংক ভেদে মাসুলের হার ভিন্ন থাকায় সুদের হারও বেড়ে অজান্তেই আর্থিকভাবে ক্ষতি শিকার হয়েছেন গ্রাহক। এমন অবস্থায় নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকগুলোর সেবার ফি নির্দিষ্ট করে দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে। এতে বলা হয়েছে 50 লাখ টাকা ঋণ নিলে সর্বোচ্চ 0.50 হারে তবে 15,000 টাকার বেশি চার্জ নেওয়া যাবে না। আর কেউ যদি 50 লাখ টাকা বা কোটি টাকারও বেশি ঋণ নেয় তবে সার্ভিস চার্জ 20,000 টাকার বেশি নেওয়া যাবে না। এছাড়া হিসাব খোলা থেকে শুরু করে অন্যান্য সেবার ক্ষেত্রেও মাসুল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এতে গ্রাহকের ভোগান্তি কমবে বলে মনে করছেন খোদ ব্যাংক কর্মকর্তারাই। ব্যাংক চার্জ কমানো ছাড়া there is no other alternative. Otherwise the people will not come into the bank. আমার মনে হয় যে this is the right decisions এবং এটার ফলে
আমি মনে করি না যে ব্যাংকের প্রফিটেবিলিটিতে ইম্প্যাক্ট করবে। আমি একটা কমিটি করে দিয়েছি, দে উইল ডিজাইন দ্যাট ইজ আওয়ার শিডিউল অফ চার্জেস অ্যাজ পার দিস ডিরেকশনস অফ দিস সার্কুলার, এবং এটা করে আজকেই আমরা ব্রাঞ্চ পর্যায়ে দিয়ে দিব। সেবার বিপরীতে ফি বা মাসুলের তালিকা ব্যাংকের প্রতিটি শাখা ও কার্যালয়ে দৃশ্যমান জায়গায় প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে। গ্রাহক স্বার্থ রক্ষায় এই নির্দেশনার বাস্তবায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 2003 সালে 22টা ইন্ডিকেটর ব্রাঞ্চে ডিসপ্লে করে রাখার কিন্তু সার্কুলার আছে, কিন্তু ব্রাঞ্চগুলোতে যে দেখি এমনটা আমি খুব একটা চোখে পড়েনি। এটা কিন্তু খুবই সরাসরি স্বার্থের ব্যাপার ক্লায়েন্টের, তাদের জন্য ওপেন জায়গায় এটাকে ডিসপ্লে করে রাখতে হবে যাতে একজন ক্লায়েন্ট তার রাইট হিসাবে সেটা দেখতে পারেন এবং ক্যালকুলেট করতে পারেন তার ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বা কস্ট অফ ফান্ড। আর কেন্দ্রীয় ব্যাংক বলছে এই নির্দেশনা কার্যকরে তদারকির উপর জোর দিচ্ছেন তারা। যথাযথ ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা দেখভাল করি। যদি তারা কমিশন বেশি নেয় তখন সেই সব ক্ষেত্রেও কিন্তু আমরা টাকা ব্যাক করে দেওয়ার জন্যও কিন্তু নির্দেশনা দেওয়া হয়। আমাদের ইনস্ট্রাকশনের জনবল বৃদ্ধি করার জন্য আমরা প্রচেষ্টা আছি। আগে ঋণের আবেদন ফি, পরিচালন ব্যয় সহ নানা নামে 12 থেকে 15 ধরনের চার্জ কেটে রাখত ব্যাংকগুলো। নিখোঁজ ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার 3 সহযোগীকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার। দুপুরে আদনানের স্ত্রী সাবিকুন নাহার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই আবেদন জানান। তার স্বামী কোনো অপরাধ করে থাকলে তাকে প্রকাশ্যে প্রচলিত আইনে বিচার করারও আহ্বান জানান তিনি। এদিকে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গেল বৃহস্পতিবার রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকা আসছিলেন ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান সহ 4 জন, কিন্তু 5 দিন পেরিয়ে গেলেও এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। রংপুর কোতোয়ালি ও ঢাকা পল্লবীতে 2টি সাধারণ ডায়েরি করা হয়েছে, জানানো হয়েছে ডিবি ও র্যাবকে, এতেও কোনো হদিস মেলেনি। এমন অবস্থায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আদনানের স্ত্রী। আমি জাস্ট শুধু ওনার সন্ধান চাচ্ছি, আপনারা এ ব্যাপারে আমাকে সার্বিক সহযোগিতা করবেন। আপনারা আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে মেসেজটা পৌঁছে দিবেন। আমি জানি উনি চাইলেই পারবেন, উনি চাইলেই অনেক অল্প সময়ের মধ্যে পারবেন আমাদের কাছে আদনান সাহেবকে ফিরিয়ে দিতে। আমার হাজব্যান্ড সত্যিকার অর্থেই কোনো রকমের অপরাধীর সাথে যুক্ত থাকে, রাষ্ট্রীয় আইনে তার বিচার করবেন। আমি সেখানে কিছুই বলবো না, আমার সেখানে কোনো রকম বলারও থাকবে না। তিনি জানান, ঢাকা আসার পথে বেশ কয়েকবার তার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। আদনান জানিয়েছেন, গাড়ির পেছন থেকে 2টি মোটরসাইকেল তাদের অনুসরণ করছে। সবশেষ গাবতলীর কাছাকাছি লোকেশন পাঠিয়েছেন। এরপর থেকে গাড়িতে থাকা সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দারুসালাম থানায় আমার সারাদিন লোক বসেছিল, একেবারে রাত অবধি। তারপর তারা বলতেছে যে না, এখানে লোকেশনটা এখানে না, তাই তারা এখানে জিডি নিতে পারবে না। যদি জিডি করতেও হয় তো বোঝানে পল্লবী গিয়ে করি। এদিকে গাজীপুরের শফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদনান কোথায় কি অবস্থায় আছেন তার রহস্য উদ্ঘাটন করা হবে। আদনান তৌহিদের কথা আমরা শুনেছি, আমরা দেখব এটা কোথায় কি অবস্থায় আছে। আমরা অবশ্যই তার ক্লু আমরা উদ্ঘাটন করব। আদনানের সন্ধান চেয়ে ডিআরইউর সামনে মানববন্ধন করেছে শুভাকাঙ্ক্ষীরা। সানবির রূপল, সময় সংবাদ। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে 2 সিরিজে নেই সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ, সেই সাথে স্কোয়াডে নেই ডেভিড ওয়ার্নার, অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, পেসার প্যাট কামিন্স ও রিচার্ডসন। সিরিজের আগে গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা কেন নেই এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া কিছুই জানায়নি। ওয়েস্ট ইন্ডিজ সফরে অজিদের নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5টি টি20 ও 3টি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এরপরই অজিরা বাংলাদেশ সফরে আসবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রামেও বাড়ছে করোনা রোগী। রাজশাহী ও খুলনা অঞ্চলে একদিনে 33 জনের মৃত্যু। আগস্টে মিলবে 10 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা। ট্রায়ালের অনুমোদন দেশীয় বঙ্গভ্যাক্সের।
এবং বোট ক্লাবে প্রবেশে 1.5 ঘন্টা পর অচেতন পরিমণি বের হয়ে আসেন কস্টিউম ডিজাইনার জিমির সহায়তায়। উত্তরায় অমির অফিস থেকে শতাধিক পাসপোর্ট জব্দ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।